জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমি স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে সকলের প্রতি রইল শুভ দুপুর। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং সকলে ভালোই আছো। তো তোমাদের সাথে একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছো তোমাদের সাথে আমার আজকে প্রথম ক্লাস, অর্থাৎ যুক্তিবিদ্যা বিষয়ের প্রথম ক্লাস। তো এই জন্য আমি প্রথমেই আমার নিজের পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি। আমার নাম তুষারকান্তি মিস্ত্রি, প্রভাষক যুক্তিবিদ্যা, জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ। তো তোমরা সকলেই এবছর নতুন শিক্ষাবর্ষে তোমরা ভর্তি হয়েছ। তোমরা একাদশ শ্রেণীতে একেবারেই নবীন হিসাবে তোমাদেরকে আমি আমার এই যুক্তিবিদ্যা ক্লাসে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। আর যারা তোমরা যুক্তিবিদ্যা বিষয়টিকে পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত করেছো বা নিয়েছো, তোমাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল, যাতে তোমরা এই বিষয়টি নিয়ে ভালো ফলাফল করতে পারো এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবে, এই আশা আমি ব্যক্ত করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যুক্তিবিদ্যা বিষয়টি হয়তো অনেকে জেনে নিয়েছো বা কেউ না জেনেও নিতে পারো, কারো কাছ থেকে পরামর্শ নিয়েও নিতে পারো, কিন্তু বিষয়টি একেবারেই ততটা কঠিন নয় যা তোমরা হয়তো মনে করতে পারো অনেকে, যেটা খুব কঠিন বা খুব অপরিচিত একটা বিষয়। এমন কিছুই না, কারণ তোমরা নবম এবং দশম শ্রেণীতে এই বিষয়টি তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত ছিল না, তাই অনেকের কাছে বিষয়টি একেবারেই অপরিচিত। কিন্তু তোমরা হয়তো অনেকে ইতিহাস পড়েছো, পৌরনীতি পড়েছো, ভূগোল পড়েছো, তো তাদের থেকে বা ওই বিষয়গুলো থেকে কিন্তু যুক্তিবিদ্যা কোনো অংশেই ততটা বেশি কঠিন কোনো বিষয় নয়। তো আজকে যেহেতু তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, তো আমি তোমাদের এই প্রথম বর্ষে বা যুক্তিবিদ্যা প্রথম পত্রে যে বিষয়গুলো তোমাদেরকে পড়ানো হবে বা এর যে নম্বর বন্টনটা রয়েছে সেটা আমি তোমাদেরকে কিছুটা জানানোর চেষ্টা করব। সেই সঙ্গে যুক্তিবিদ্যা বিষয়ের যে প্রাথমিক যে আলোচনা, অর্থাৎ এটার যে একটা পরিস্থিতি, সেটা আমি তোমাদেরকে আজকে ক্লাসে অবগত করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যুক্তিবিদ্যা নামক বিষয়টির যাত্রা কিন্তু শুরু হয়েছে অনেক পূর্ব থেকে। মানে আমরা যদি যুক্তিবিদ্যার যুগ বিভাগ করি, তাহলে এটার 4টা যুগ রয়েছে, যার একটি যুগ হলো প্রাচীনতম যুগ, যেটা আজ থেকে হয়তো কয়েক হাজার বছর পূর্বেই শুরু হয়েছে। গ্রিক দার্শনিক সক্রেটিস, প্লেটো, এদের সময় থেকেই কিন্তু এই যুক্তিবিদ্যা বিষয়টির প্রচলন বা যুক্তিবিদ্যা বিষয়টির যাত্রা শুরু। তো পরবর্তীতে এরিস্টটলের হাতে এসে যুক্তিবিদ্যা তার পূর্ণতা লাভ করে। এই জন্য আমরা এরিস্টটলকে যুক্তিবিদ্যা বিষয়ের জনক হিসেবে জানি। তো এই যে যুক্তিবিদ্যা নামক বিষয়টি যেহেতু অনেক প্রাচীন যুগ থেকেই আমাদের মধ্যে চলে এসছে, তাই এই বিষয়টির মূল্যায়ন কিন্তু আমাদের চলার পথে অনেক বেশি। কেন অনেক বেশি? কারণ মানুষ কিন্তু স্বাভাবিকভাবেই চিন্তা করতে পছন্দ করে। চিন্তা মানুষের হচ্ছে একটি সহজাত বৈশিষ্ট্য। আর এই মানুষ যে চিন্তা করতে পারে, এর অন্যতম একটি কারণ হলো মানুষের বুদ্ধিবৃত্তি। তোমরা সবাই জানো যে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। অন্য অন্য প্রাণীর থেকে মানুষ আলাদা। কেন আলাদা? কারণ মানুষের মধ্যে এমন একটি গুণ আছে যেটা অন্য অন্য প্রাণীর মধ্যে নাই। সেই গুণটি কি? সেই গুণটি হচ্ছে মানুষের বুদ্ধিবৃত্তি। কারণ এই বুদ্ধির কারণেই কিন্তু মানুষ অন্য অন্য প্রাণীর থেকে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম হয়েছে। তো এই বুদ্ধির বিকাশ কিন্তু সকলের মধ্যে একভাবে ঘটে না। কারো বুদ্ধির বিকাশটা একটু বেশি ঘটে, কারো কম ঘটে। এর কারণ হলো যে আমি আমার বুদ্ধিটাকে কতটা কাজে লাগাতে পারছি, আমার বুদ্ধিটাকে কতটা সুসংগতভাবে বা কতটা সুপরিকল্পিতভাবে আমি আমার প্রয়োজনে ব্যবহার করতে পারছি, এর উপরই নির্ভর করে যে আমার বুদ্ধির বিকাশটা কতটুকু ঘটবে। তো এই বুদ্ধির বিকাশ ঘটানোর জন্য বা আমাদের বুদ্ধিবৃত্তিটাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য জ্ঞানের একটা পৃথক শাখা হিসাবে এই যুক্তিবিদ্যা নামক বিষয়টির সৃষ্টি হয়েছে। এই যুক্তিবিদ্যার লক্ষ্যই হলো আমাদের বুদ্ধিকে, আমাদের চিন্তাকে আরও একটু সুপরিকল্পিতভাবে, আরও একটু সুসংগঠিতভাবে সকলের সামনে উপস্থাপন করা, যাতে করে আমরা সেরা মানুষে পরিণত হতে পারি। মানুষ তো সবাই, কিন্তু সকল মানুষের কিন্তু জ্ঞান, বুদ্ধি, বিচার বিবেচনা কিন্তু একই রকম নয়। দেখবা সমাজের সব মানুষ কিন্তু একই রকম জ্ঞান বুদ্ধির অধিকারী হয় না, কারো কম থাকে, বেশি থাকে। এর কারণ যে যার বুদ্ধিটাকে যত বেশি সুসংগঠিতভাবে ব্যবহার করতে পেরেছে, সেই ততটা অগ্রসর হয়েছে বা উন্নত জীবনযাপন করতে পেরেছে।
তো এই যুক্তিবিদ্যা বিষয়ের জ্ঞানটা কিন্তু আমাদের বুদ্ধিকে তেমনই একটা সুসংগঠিত পথে পরিচালিত করতে পারে, এর ফলে আমরা উন্নত মানুষে পরিণত হতে পারি। এই জন্য যুক্তিবিদ্যা বিষয়টা জ্ঞান আমাদের জানা অত্যন্ত জরুরি। এবং তোমরা যারা যুক্তিবিদ্যা নিয়েছো তারা প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষে এই বিষয়ে বিস্তারিত আলোচনা, যে কিভাবে আমরা আমাদের বুদ্ধিবৃত্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারি, কিভাবে আমরা তীক্ষ্ণ চিন্তাধারার অধিকারী হতে পারি, সেই সামগ্রিক বিষয়ের আলোচনা আমরা যুক্তিবিদ্যায় পেয়ে যাব। তো একটু দেখো যে এই যে যুক্তিবিদ্যা বিষয়টি, এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক, LOGIC, লজিক। লজিক মানে হচ্ছে যুক্তিবিদ্যা। যেহেতু যুক্তিবিদ্যার উৎপত্তিটা গ্রিক থেকেই হয়েছে বা গ্রিক দেশ থেকে হয়েছে, তো এই জন্য লজিক কথাটিও এসছে কিন্তু গ্রিক শব্দ থেকে। তো লজিক কথাটি এসছে কোন শব্দ থেকে? গ্রিক শব্দ লজিকি থেকে। লজিকি থেকে। এই লজিকিটা হচ্ছে একটা বিশেষণ পদ। যে এই যে লজিক শব্দটা আসলে লজিকি থেকে, লজিকি শব্দটা হচ্ছে বিশেষণ পদ এবং এটা একটা গ্রিক শব্দ। আবার এই লজিকি শব্দটাই এসছে লগোস থেকে। লগোস শব্দটা হচ্ছে একটা বিশেষ্য পদ। এটা তাহলে আমরা দেখলাম যে লগোস হচ্ছে একটা বিশেষ্য পদ, LOGOS। এই বিশেষ্য পদেরই একটা বিশেষণ রূপ হচ্ছে লজিকি, LOGIKE। এই লজিকি শব্দের অর্থ হচ্ছে, লজিকি শব্দটি হচ্ছে বিশেষণ পদ। কার বিশেষণ পদ? লগোসের বিশেষণ পদ হচ্ছে লজিকি। তাহলে লজিকি শব্দটি হচ্ছে লগোস থেকে। আর লগোসের অর্থটা হলো চিন্তা, ভাষা বা বিজ্ঞান। তাহলে দেখো যে লজিক আসলে লজিকি থেকে, এটা একটা বিশেষণ শব্দ। লজিকিটা এসছে আবার লগোস থেকে। লগোস হচ্ছে একটা বিশেষ্য পদ। আর লগোস কথাটার অর্থ হলো চিন্তা, ভাষা বা বিজ্ঞান। তাহলে আমরা যে উৎপত্তিগত অর্থে লজিক শব্দটির অর্থ দাঁড়ালো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। দেখো তাহলে এই যে সংজ্ঞাটা, যে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান, এর মধ্যে কয়টা বিষয়ের অন্তর্ভুক্ত রয়েছে? যে আমরা সকলেই চিন্তা করি, আমাদের চিন্তাগুলো কিন্তু ভাষায় প্রকাশিত হতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত আমাদের চিন্তাগুলো ভাষায় প্রকাশিত না হবে, ওই চিন্তা কিন্তু একেবারে গুরুত্বহীন বা তার কোনো ব্যবহারিক মূল্য নাই। যখনই চিন্তা ভাষায় প্রকাশ হবে তখনই তার একটা ব্যবহারিক মূল্য আছে এবং সকলে তার মূল্যায়ন করতে পারে। আর শুধুমাত্র ভাষায় প্রকাশ করলেও হবে না, অবশ্যই সেই ভাষায় প্রকাশিত চিন্তাটি বিজ্ঞানসম্মত হতে হবে বা তার বৈজ্ঞানিক মূল্য থাকতে হবে। আর যে চিন্তার বৈজ্ঞানিক মূল্য আছে বা যেটা বিজ্ঞানসম্মত, সেই চিন্তাই কেবল যুক্তিবিদ্যা বিষয়ের অন্তর্ভুক্ত হতে পারে। তো এই জন্য আমরা বলবো যে চিন্তাগুলো, যে মানুষের মনের অসংখ্য চিন্তা রয়েছে, সেই অসংখ্য চিন্তার মধ্যে যে চিন্তাটা বিজ্ঞানসম্মত এবং যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব, কেবলমাত্র সেই চিন্তাকেই আমরা বলবো যুক্তি বা যুক্তিবিদ্যার অন্তর্গত বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল মূলত যুক্তিবিদ্যার উৎপত্তিগত অর্থ। আর ইতিপূর্বে আমরা বলছি যে যুক্তিবিদ্যা বিষয়টির যাত্রা শুরু হয়েছে সেই প্রাচীন গ্রিক দর্শন থেকে, অর্থাৎ সেই সক্রেটিস, প্লেটো থেকে শুরু হয়েছে। কিন্তু সক্রেটিস, প্লেটো যুক্তিবিদ্যাকে ব্যাখ্যা করা তারা শুরু করেছেন বা যুক্তি সংক্রান্ত আলোচনা তারা করেছেন, কিন্তু এই বিষয়টি পূর্ণতা লাভ করেছে প্লেটোর শিষ্য এরিস্টটলের হাত ধরে। তিনিই প্রথম উপলব্ধি করেছেন যে যুক্তি বা যুক্তি সংক্রান্ত আলোচনা এভাবে মুখে মুখে বা ভাষা ভাষা থাকলে হবে না, এটা অবশ্যই জ্ঞানের একটা শাখা হতে পারে এবং এটা আমাদের পঠন পাঠনের বিষয়ের অন্তর্ভুক্ত করা যেতে পারে। তখনই তিনি জ্ঞানের একটা পৃথক শাখা হিসেবে যুক্তিবিদ্যা বিষয়টি প্রচলন করেন এবং যুক্তিবিদ্যা নামক একটা বিষয় তিনি আমাদের পঠন পাঠনের অন্তর্ভুক্ত করেন। যেহেতু এরিস্টটলই প্রথম বিষয়টিকে আলাদা একটা জ্ঞানের বিষয় হিসেবে আমাদের
পাঠ্য বিষয়সমূহের অন্তর্ভুক্ত করেছেন বা জ্ঞানের বিষয়সমূহের অন্তর্ভুক্ত করেছেন, তাই এরিস্টটলকেই বলা হয় যুক্তিবিদ্যার জনক। অর্থাৎ এরিস্টটলের হাতেই প্রথম এই যুক্তিবিদ্যা নামক বিষয়টি পূর্ণতা লাভ করেছে। এই জন্য এরিস্টটল যুক্তিবিদ্যা বিষয়ের জনক হিসেবে আমাদের সকলের কাছেই পরিচিত। তো সেই এরিস্টটলের সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত অনেক মধ্যযুগের অনেক চিন্তাবিদ, আধুনিক যুগের অনেক চিন্তাবিদ, সমসাময়িক যুগের অনেক চিন্তাবিদ এই যুক্তিবিদ্যা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং বর্তমান সময় একটা পরিপূর্ণ বিষয় হিসেবে এই যুক্তিবিদ্যা বিষয়টিকে তারা দাঁড় করাতে পেরেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস ছিল, তোমরা যারা যুক্তিবিদ্যা বিষয়টি নিয়েছো একাদশ শ্রেণীতে, তোমাদেরকে একটা প্রাসঙ্গিক ধারণা আজকে আমার ক্লাসের মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরো আলোচনা করব যে এই যুক্তিবিদ্যা বিষয়ে আরো কি কি অন্তর্ভুক্ত রয়েছে বা আরো কি কি বিষয় আমরা পাঠ্য বিষয়ে অন্তর্ভুক্ত মানে কি কি বিষয় আমরা এই 2 বছরে পড়ব সে সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। তোমরা জানো যে প্রত্যেকটা বিষয় তোমাদের 2টা পত্র রয়েছে। আমরা প্রথম বর্ষে পড়ব যুক্তিবিদ্যা প্রথম পত্র আর দ্বিতীয় বর্ষে পড়ব যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র। তো এই যে প্রথম বর্ষে যে প্রথম পত্র নিয়ে আমরা আলোচনা করব, এই প্রথম পত্রে তোমাদের মোট 8টি অধ্যায় রয়েছে। 8টি অধ্যায়ের মধ্য থেকে তোমাদের 11টা সৃজনশীল প্রশ্ন আসবে, সেখান থেকে তোমাদের 7টা প্রশ্নের উত্তর দিতে হবে 70 নাম্বার। আর এই 8টা অধ্যায় থেকে তোমাদের মোট 30টা এমসিকিউ প্রশ্ন থাকবে। 30টা এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, যেটা 30 নম্বর। তোমাদের মোট 100 নম্বর থাকবে যুক্তিবিদ্যা প্রথম পত্রে এবং সেই 100 নম্বরের পরীক্ষায় তোমাদের অবতীর্ণ হতে হবে। তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা। তোমরা সবাই সুস্থ থেকো, সবাই যার যার বাসস্থানে অবস্থান করো, বাইরে অযথা ঘোরাফেরা না করে তোমাদের পাঠ্য বিষয়ের প্রতি মনোযোগী হও। সকলকে আমার ক্লাস অংশগ্রহণ করার জন্য বা আমার ক্লাস মনোযোগের সাথে শোনার জন্য সবাইকে ধন্যবাদ।